ওকে, তো আমরা আজকে যেটা করব প্রথম থেকেই করব, বাট আমরা আজকে HTML-টাকে অ্যাড করব, ঠিক আছে? HTML, ওকে। তো HTML কোড যদি অ্যাড করি তাহলে আমাদের কিভাবে করতে হবে সেটা আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও করে দিচ্ছি, ঠিক আছে? কারণ বুঝতেই পারতেছেন প্রত্যেকটা প্রজেক্টের শুরুটাই আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা একেবারে শুরুতে আগে একটা প্রজেক্টের ফোল্ডার নিব, ঠিক আছে? তা আমরা এখানে প্রজেক্টই লিখতেছি, প্রজেক্ট, ওকে। তারপরে এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখানে সিএমডি তে যাব, ওকে, সিএমডি। তাহলে কমান্ড প্রম্পট আমার ওপেন হয়ে গেল। এখন আমার কি কাজ? ভার্চুয়াল এনভায়রনমেন্ট, রাইট? কেন লাগবে? কারণ আমরা নতুন প্রজেক্ট করতেছি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন লাগে? যেন আমাদের লোকাল এনভায়রনমেন্টের সাথে ক্ল্যাশ না করে, রাইট? তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি করে? ইন্ডিভিজুয়াল প্রজেক্টকে আলাদা করে। ইন্ডিভিজুয়াল প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলো আলাদা আলাদা রাখতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে লিখতে হবে কি? পাইথন -m venv, তারপরে মানে আমি ভার্চুয়াল লিখে রাখলাম, ঠিক আছে? ওকে, তাহলে ভার্চুয়াল, তো আমার ভার্চুয়াল ফোল্ডারটা রেডি হচ্ছে, যেখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে কি করতেছি? ডাউনলোড করতেছি, রাইট? ওকে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ডান। কারণ আমার এখানে কি লাফাইতেছে, তার মানে কি আবার কোড দেওয়ার জন্য রেডি। এখন ভার্চুয়ালটাকে আমরা কি করব? অ্যাক্টিভেট করব, ঠিক আছে না? স্ক্রিপ্টস, তারপরে অ্যাক্টিভেট, রাইট? এগুলো আমরা অনেকবার করছি। এরপরে আমরা কি করব? যেহেতু আমাদের নতুন, তার মানে কি জ্যাঙ্গো ইনস্টল করব, রাইট? এই তো ইনস্টল জ্যাঙ্গো, ওকে। তাহলে জ্যাঙ্গোটা ইনস্টল হোক। তো জ্যাঙ্গো ইনস্টল করার পরে আমরা কি করতে পারবো? জ্যাঙ্গোর প্রজেক্ট বানাইতে পারবো, তাই না? তো জ্যাঙ্গো না থাকলে আমরা জ্যাঙ্গোর প্রজেক্ট বানালেও কাজ হবে না। অনেক সময় ডিফল্ট ভাবে হয়ে যায় জ্যাঙ্গো না থাকলেও, কিন্তু ওটা দিয়ে কাজ করা পসিবল না, ওকে। ওকে, আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল। তাহলে আমাকে প্রজেক্ট বানাইতে হলে এখন কি করতে হবে? জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম, রাইট? না, প্রজেক্টের নাম প্রজেক্ট হইতে হবে এমন কোনো ইয়া নাই। না, ফোল্ডারের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এখানে আপনি আপনার প্রজেক্টের নাম দিতে পারেন। আচ্ছা, জ্যাঙ্গো বানান ভুলে গেছে না? জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম দিলাম হচ্ছে বীজ সলিউশন, বীজ সলিউশন, ঠিক আছে? ফোল্ডারের নাম বাইরে যেটা দিছি ওইটা জাস্ট হচ্ছে এই প্রজেক্টটা পুরোটা রাখার জন্য, কিন্তু প্রজেক্টের নাম যে ওইটাই হইতে হবে এমন না, ঠিক আছে? তো এখন বীজ সলিউশন দিলাম। এখন আমরা কি করব? যেহেতু বীজ সলিউশনের সাথে কাজ করব, এজন্য সিডি দিয়ে ওটার ভিতরে ঢুকবো, ঠিক আছে? এরপরে বীজ সলিউশনের পরে কি করতে হবে? রান সার্ভার। আমরা চাইলে রান সার্ভার করতে পারি, আর না চাইলে বাদ দিতে পারি। কারণ রান সার্ভার দিয়ে কি বুঝি? আলটিমেটলি আমার কাজটা হয়েছে কিনা। তো যেহেতু আপনারা প্রথম, তাহলে আমরা পাইথন manage.py রান সার্ভার, ঠিক আছে না? দেখি আমাদের ইনস্টলেশন ঠিক আছে কিনা, রকেট উড়ে কিনা, ঠিক আছে? এটা করতে হবে, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব? প্রজেক্টটাকে ওপেন করব। কোথায়? কোডে, তাই না? ভিএস কোডে ওপেন করব। এই জন্য কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলে আমার এটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে, যদি ভিএস কোড থাকে। না থাকলে তো ওপেন হবে না, ঠিক আছে? ট্রাস্ট দিয়ে দিব, ওকে। এখন আমার বীজ সলিউশনের ভিতরে কি আছে? সেটিংস আছে, রাইট? তারপর dbsqlite আছে, আর হচ্ছে manage.py আছে। এখন আমার কাজ হচ্ছে urls এ আমরা কিছু একটা করব, রাইট? তো আগে আমরা কি করতাম? from django.http import http response,
তারপরে আমরা একটা কি বানাবো, ফাংশন বানাবো। ফাংশন বানানোর বললো যে ডেভ, আমরা কি ফাংশনের নাম দিতে চাই, যে কোনো একটা ফাংশনের নাম দেওয়া যায়। কি দেব, ধরেন অ্যাড নামে একটা ফাংশন দিলাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর ই কিউ দিলাম। এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল দিলেই হয়। আমরা ভ্যারিয়েবলের নাম শিখেছি না কিভাবে লিখতে হয়, এখানে যে কোনো একটা লিখতে পারেন। ওকে, এরপরে রিটার্ন করব, http রেসপন্স করব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার যা লেখা তাই লিখব। তা আমি বললাম দিস ইজ an add function। আমার মতো করে আমি লিখলাম, আপনি আপনার যে কোনো কিছু লিখতে পারেন। এখন এই যে অ্যাড ফাংশনটা যে কাজ করলাম, এটা কি করতেছে, http রেসপন্স হিসেবে এটা দিচ্ছে। এখন আমাদের এটার একটা ইউআরএল লাগবে না, তাহলে আমরা একটা ইউআরএল বানাবো, যা আছে তাই, জাস্ট খালি অ্যাডমিনের জায়গায় কি দিয়ে দেবো, আমার মতো করে একটা নাম দেবো, ঠিক আছে। আমি দিলাম এ, আপনি আপনার মতো করে লিখবেন। এ দিয়ে স্ল্যাশ দিলাম, চাইলে স্ল্যাশ দিতে পারেন, না দিলেও নেই সমস্যা। এখন ডান পাশে যে এগুলো আছে এগুলোর দরকার নেই আমার, ঠিক আছে। কারণ কি, এগুলো আরেকটার জন্য ছিল, আমার জন্য কি, আমি এই এ দিয়ে সার্চ দিলে যেন অ্যাড কে পাই সেটা আমি করব, বুঝতে পারছি। এখানে পেস্ট করে দেব। তাহলে এখন কি হবে, এ দিয়ে কেউ সার্চ দিলে অ্যাড কে পাবে। অ্যাড এর ভিতরে কি আছে, রেসপন্স হিসেবে দেওয়া আছে দিস ইজ অ্যাড ফাংশন, তাহলে এটাই আসার কথা। তাহলে আমরা এইটার পরে একটা স্ল্যাশ দিয়ে যদি আমরা বলি এ, আমাদের রান সার্ভার কি আছে, সার্ভার নাই, তাহলে আমরা রান সার্ভার দেই, পাইথন manage.py রান সার্ভার, রান সার্ভার দিছি, এখন রিলোড দেই, চলে আসছে দিস ইজ অ্যান অ্যাড ফাংশন। এরকম যতগুলো ফাংশন দিব ততগুলা কি করব, ইউআরএল বানাবো। সবাই ক্লিয়ার? কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা আপনাদেরকে জাস্ট প্রথম প্রথম শেখানোর জন্য এভাবে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এটা কেউই শিখায় না এভাবে, ঠিক আছে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড না। বাট আপনাদেরকে আমি মাল্টিপল জিনিসে নিয়ে যাওয়ার আগে একটু কনফিডেন্ট দেওয়ার জন্য এখানে একটু করে দেখালাম। নিয়ম হচ্ছে আগে একটা কি বানানো, অ্যাপ বানানো, অ্যাপ বানায় ওটার সাথে এটাকে লিঙ্ক কর। তো এটার আগেও আরেকটা স্টেজ আছে যেটা আমি করে দেখাইতে পারি, সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব। কেটে নিয়ে আমরা কি করব, এইখানে এই যে বিট সলিউশন আছে না, এটার ভিতরে আমরা লিখব views views ডট পাই। হ্যাঁ, এটার ভিতরে গিয়ে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে। তার মানে আমার যে রেসপন্সের কোডগুলা সেগুলোকে আমি আলাদা আলাদা লিখব, আর যেটা যেটা রেসপন্স করবে ওটা ইউআরএল এ আমি আলাদা করে দেব, ঠিক আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু এই যে অ্যাড কিন্তু আমার ভিউজ এর ভিতরে আছে, আছে না, কিন্তু ইউআরএলস এ সেটা নিচে দেখেন একটু ঝামেলা মনে হচ্ছে, রাইট। তার মানে সে তাকে খুঁজে পাচ্ছে না, যার কারণে এরকম। এবং এখানে গেলে দেখবেন যে ইরর দিচ্ছে, দেখছেন, অ্যাড ইজ নট ডিফাইন্ড। আবার আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, তাহলেও কিন্তু আমাকে কিছু দেখানোর কথা না, দেখাচ্ছে, দেখা না, এটা ডিফল্ট ভাবে ক্যাশে চলে আসছে, বাট দেখানোর কথা না। তাহলে কি করতে হবে আমাকে, এই যে অ্যাড কোথায় আছে এটা পরিচয় করায় দিতে হবে। তাহলে দেখেন তো, বিট সলিউশন ফোল্ডারের ভিতরে ভিউজ এর ভিতরে এই অ্যাডটা আছে, রাইট। তাহলে আমাকে কি করতে হবে, পরিচয় করায় দিতে হবে। কিভাবে বলবো, ফ্রম কোথায় থেকে, বিট সলিউশন থেকে, ঠিক আছে। বিট সলিউশনের ভিতরে ডট দিব, ডট দিয়ে কাকে, বিট সলিউশনের ভিতরে যারা যারা আছে তাদেরকে সাজেস্ট করতেছে। বিট সলিউশনের ফোল্ডারে কি কি আছে দেখেন তো, ASGI, WSGI, তারপর হচ্ছে init.py, views.py, urls.py, এগুলো আছে না, এগুলোকে সাজেস্ট করতেছে না। তাহলে আমরা অ্যাড কে কোথায় পাবো, views.py এর ভিতরে। তাহলে ভিউজ লিখবো, এরপরে আমরা কি করব, ইম্পোর্ট করব। কাকে ইম্পোর্ট করব, অ্যাড কে, কারণ অ্যাড কোথায় আছে, ওইখানে আছে। দেখেন এখানে অ্যাড লেখার সাথে সাথে এটা নিচে যে একটা দাগ ছিল চলে গেছে না, তার মানে সে এটাকে খুঁজে পাইছে। এখন যদি আমরা এখানে যাই, তাহলে দেখেন আগে যে ঝামেলা ছিল এটা এখন কিন্তু আর নাই, ঠিক আছে। আর আমরা যদি এটাতে সার্চ করি, রিলোড দিয়ে, এখন পেয়ে যাচ্ছি, বুঝতে পারছি। এখন তাহলে কি করলাম, আলটিমেটলি আমি যে কোডটা ছিল ওই কোডটাই আছে, জাস্ট খালি আলাদা একটা ফাইলে রাখছি, ডট পাই ফাইল, পাইথন ফাইলে।
তাহলে আমার যত ফাংশন থাকবে সব এক ফাইলে থাকবে, তাহলে কি হবে, সব লজিক গুলো এক জায়গায়। আর যত ঠিকানা আছে সব থাকবে এক জায়গায়। তার মানে কি, সব কাজগুলোকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে ফেললাম। তাহলে আমার কি, যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে ওটাকে কি খুঁজে বের করতে সুবিধা হবে না, ফিক্স করতে সুবিধা হবে না। তাহলে আমার যদি বড় কোডকে আমার যদি ঠিক করতে হয় তাহলে কোথায় চলে যাব, ডিপার্টমেন্টে ভাগ করা আছে, ওখানে চলে গেলে দ্রুত আমরা কি করতে পারবো, সলিউশনটা করতে পারবো। ঠিক আছে, আপনি চোখে পানি দিয়ে আসেন, যান। ঠিক আছে, এখন views.py এর ভিতরে যাই, যাওয়ার পরে আমরা আরেকটা ফাংশন বানাই। ঠিক আছে, ধরেন আমরা ডেভ দিয়ে আরেকটা ফাংশন বানাচ্ছি, কি দিব, সাবট্রাকশন, তাই না, সাব লিখলাম, সাব লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিকোয়েস্ট দিলাম যে আমরা এখন কি করব, বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আবার সেম ভাবে রিটার্ন করব। তাহলে এই কথাটাকে জাস্ট কপি করে এনে এখানে বসাই দিব। ঠিক আছে, এখন এইখানে আপনারা কেউ একবারও কিন্তু কেউ কোয়েশ্চেন করেন নাই যে স্যার এইটা কেন ফাঁকা, বলছেন কেউ, বলেন নাই, এজন্য আমিও বলি নাই। ঠিক আছে, তো এইখানে ফাঁকাটা হচ্ছে ইন্ডেন্টেশন, যেটা এই যে এটা অটো নিবে না, এইটা যদি দেন তাহলে অটো নিবে, এটা যদি না দেন তাহলে অটো নিবে না। কেটে দিলে তো এটা সিনট্যাক্সের একটা কোলন। এটার মানে এটা এরর দেখাবে। এটার মানে বোঝায় যে আমার ফাংশনের কাজ শেষ, ফাংশনের যা যা প্যারামিটার দেওয়ার কথা সব কাজ শেষ। মানে এটা দিয়ে বোঝায় এই লাইনের কাজ শেষ, এই লাইনে আর কিছু লেখার বাকি নাই, যার কারণে এটা কোলন দেওয়া হয়, ক্লোন করে দিয়ে ক্লোজ। এরপরে তখন পরের লাইনটা হচ্ছে এটার উপরে ডিপেন্ডেন্ট হয়। তো এইগুলো আমরা বুঝাবো। ঠিক আছে, তা এখন সাব দিলাম, দিস ইজ সাব ফাংশন এসইউবি। ওকে, এখন এই যে সাব লিখলাম, তাহলে সাবকে খোঁজার জন্য আমরা কি করব, একটা প্যারামিটার মানে ফাংশন বানাবো না, বা পাথ বানাবো না। তাহলে আমার ইউআরএল এ যে একটা পাথ বানাবো, তাহলে আমরা এখানে কি দিব, সাবের এস দিলাম, এখানেও সাব দিই এসইউবি। এখন দেখেন তো এটা নিচে কি হলুদ দেখাচ্ছে না, তার মানে কি এটাকে খুঁজে পাচ্ছে না। তো এখন দেখেন আমরা এই সাব কোথায় আছে, ভিউজ এর ভিতরে না, তাহলে ভিউজ এর ভিতর থেকে অ্যাড কে দেখাইতে পারতেছি, সাবকে পারবো না। তাহলে জাস্ট খালি এখানে একটা কমা দিয়ে সাব লিখবো, এটাও করতে পারি, অথবা চাইলে এটা পুরোটা কেটে দিয়ে একটা স্টার দিয়ে দিব। স্টার মানে ওয়াল, মানে ওইটার ভিতরে যা যা ফাংশনকে আমরা নিয়ে আসবো সবই আলাদা করে লেখার দরকার নেই। ঠিক আছে, বাট নিয়ম মানে স্ট্যান্ডার্ড হচ্ছে সবগুলো লেখা। তাহলে কি হবে, আপনার মনে থাকবে যে এখানে আপনি কি কি ফাংশন ইউজ করতেছেন, তাহলে বারবার আপনাকে এইখানে যে করতে হবে না। আপনার ভিউজের লাইন এখন মাত্র 7 লাইন দেখাচ্ছে, কিন্তু এক সময় দেখা যাচ্ছে এখানে 500 লাইনের কোড থাকবে, তাই না? তাহলে যখন 500 লাইনের কোড থাকবে, আপনি কোন কোন ফাংশনকে নিয়ে আসেন স্টার্ট দিলে তো আপনি আর বুঝতে পারবেন না, এজন্য এখানে লেখাটা উচিত। ঠিক আছে, সবাই বুঝছি? অবশ্য আমরা যদি চাই যে এখান থেকে আমি ওই ভিউজ এর ভিতরে যে ফাংশন আছে ওখানে চলে যাব, তাহলে যাইতে পারবো। কিভাবে যাব, আমরা এই যে কন্ট্রোল আছে না, কন্ট্রোলের উপরে ক্লিক করব, করার পরে এই যে সাবের উপরে যদি ক্লিক করি, সাবের উপরে যায় যদি ক্লিক করি, তাহলে সাবের কোডটা যেখানে আছে সেখানে নিয়ে চলে যাবে। বুঝতে পারছি? সো এভাবে লিংক হয়ে যায়, কারণ আমি কি করছি, লিংকটা এভাবে বানায় দিছি, এই যে ফ্রম বিট সলিউশনের ভিতরে views.py এর ভিতরে এই ফাংশন গুলো আছে। ক্লিয়ার সবাই? এখন এতদিন আমরা কি করলাম, একটা করে মেসেজ দিছি, তো মেসেজ দিলে কি পেটের ভাত হবো, তাহলে কি দিতে হবে, HTML ফাইল দিয়ে কাজ করতে হবে। কারণ কি, ওয়েবসাইটে আমার লাগে কি HTML। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, আমরা যেখানে ফোল্ডার বানাইছি ওইখানেই যাই, মানে আপনাদের সহজ করে বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে বিট সলিউশন আমার প্রজেক্ট না, প্রজেক্টের ভিতরে যাব, যেখানে ডাটাবেস এবং manage.py থাকবে, ওইখানে একটা আমরা কি বানাবো, ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দেব টেমপ্লেট। কি দিব, টেমপ্লেট। এটা এখন ম্যানুয়ালি শিখাচ্ছি, পরে এটা অটোমেটিক শিখাই দেব। এই টেমপ্লেটের ভিতরে আমরা কি করব, ফাইলগুলো বানাবো HTML এর। তাহলে এই যে টেমপ্লেটটা যে বানাইলাম, এখানে এসে দেখেন টেমপ্লেট কোথায় আছে না, এটা কি বিট সলিউশনের ভিতরে আছে, দেখেন না, বিট সলিউশনের ফুলটার ভিতরে না, এই যে এটার ভিতরে আছে। ঠিক আছে, এই টেমপ্লেটের ভিতরে আমরা কি করব, ওই যে HTML এর ফাইল বানানো শিখছি না, তাহলে এটাতে ক্লিক করার পরে
রাইট ক্লিক করে আপনি নিউ ফাইল দিতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তা আমরা ওখানে কি শিখছিলাম, হোম ডট এইচটিএমএল শিখি নাই, করছিলাম, মনে আছে? তাহলে আমরা যদি এখান থেকে আমাদের এখানে কোথায় জানি করা আছিল, হোম ডট এইচটিএমএল ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের ভিতরে আমার এখানে কোড করাই ছিল, রাইট? তাহলে ওই কোডগুলোকে আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি না? এখানে যা আছে পুরোটাকে কি করব, কপি করব, হোমের ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কোডগুলো তো আমরা জানি, তাই না? তো হোমের ভিতরে দিয়ে দিলাম। এখন যদিও হোম হচ্ছে এই জেপিজিটা পাবে না খুঁজে, সো এটাকে দেওয়ার দরকার নেই। ওকে, এখন আমরা কি করব, আমরা যাই দেখি তো আমাদের কি এইচটিএমএল ফাইল চলে আসছে, আসে না। এইচটিএমএল ফাইল আনার জন্য আমাদেরকে আর একটু কাজ করতে হবে। সেটা কি করতে হবে, সেটিংস এর ভিতরে আমাকে বলে দিতে হবে যে টেমপ্লেট নামে ফোল্ডার আমি বানাইছি। তাহলে এইখানে দেখবেন একটু নিচে গেলে টেমপ্লেটস নামে আমার একটা ইয়ে আছে, এইটার ভিতরে ডিরেক্টরিজ এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দেবো টেমপ্লেট, মানে এই ফোল্ডারের নাম যা দিছি ওইখানে তাই দিয়ে দেবো। তাহলে এই পুরো প্রজেক্টটা জানতে পারবে যে কোথায় টেমপ্লেট গুলো আছে। এখন টেমপ্লেট যেহেতু সে জানে, তাই এখন যদি আমরা এই ভিউজ এর ভিতরে এসে বলে দেই এইচটিটিপি রেসপন্সের পাশে অথবা ইয়াতে রেন্ডার একটা ফাংশন আছে, রেন্ডার, ঠিক আছে, RENDER, ঠিক আছে, কি আসছে RENDER, রেন্ডার নামে আমার কি আছে, আচ্ছা এটা এইচটিটিপির ভিতরে না শর্টকাটস এর ভিতরে আছে, রেন্ডার নামে আমার ফাংশন আছে, ঠিক আছে। এখন এই রেন্ডার এই এইচটিটিপি রেসপন্সের জায়গায় এখন কি করব, এগুলো সব বাদ দিয়ে এখন লিখব রেন্ডার। এইচটিটিপি রেসপন্স কি করে, টেক্সট বেসড রেজাল্ট দেয়, আর রেন্ডার কি করে, এইচটিএমএল ফাইলকে পার্স করে, মানে রিড করে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখন আমার ডাইরেক্ট এইচটিএমএল ফাইল দেওয়া যাবে না, তার আগে বলতে হবে কোন রিকোয়েস্টের ভিত্তিতে আমরা দিচ্ছি। তাহলে এইখানে যা নাম দিব এখানে তাই দিতে হবে, REQ, ঠিক আছে। কমা দিব, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে এই হোম ডট এইচটিএমএল কে দিয়ে দিতে হবে। তাহলে হোম ডট এইচটিএমএল, ওকে। এখন যদি আমরা এ দিয়ে সার্চ দেই, হোম ডট এইচটিএমএল এর ভিতরে যা আছে চলে আসছে। সবাই কি ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে আমরা কি কি করলাম আরেকবার রিভিউ দেই, ঠিক আছে। সবার প্রথমে প্রজেক্টটা তৈরি হলো, প্রজেক্টটা তৈরি হওয়ার পরে আমরা কি করলাম, ইউআরএলস এর ভিতরে আমরা ইউআরএল বানাইছি, বাট আমাদের যে ফাংশনটাকে কি করছি, views.py নামে আলাদা একটা ফাইল বানায় ওটার ভিতরে আমরা ফাংশনগুলোকে রাখছি, ঠিক আছে। আর এই লাইনটাকে ইম্পোর্ট না করলে আমার কি করবে না, রেন্ডার বা এইচটিটিপি রেসপন্স কোনোটাই হবে না। বুঝতে পারছি? তাহলে এই লাইনটা প্রয়োজন, এটাকে আমরা লাইব্রেরি বলতেছি, ক্লিয়ার? তো এই লাইব্রেরির কারণে এটার ভিতরে যে কোডগুলো আমার করা লাগতো ওগুলো কিন্তু আর করা লাগতেছে না, শর্টকাটে আমি ওগুলোকে ইউজ করতে পারতেছি, বুঝতে পারছি? তো এখন আমরা কি করব, আগে টেমপ্লেট নামে একটা ফোল্ডার বানাবো, কোথায়, যেখানে ডাটাবেস বা manage.py আছে, কোথায়, যেখানে ডাটাবেস, কই গেল এটা, এই বিজ সলিউশনের ভিতরে যেখানে ডাটাবেস অথবা manage.py আছে সেই জায়গাটাতে আমরা টেমপ্লেট বানাবো, এটাকে বলা হয় বেস ডিরেক্টরি। বেস ডিরেক্টরি মানে হচ্ছে বেস ফোল্ডার, ফোল্ডার মানে ডিরেক্টরি, ক্লিয়ার? তাহলে বেস ফোল্ডার বা ডিরেক্টরির ভিতরে এটা করতেছি। আপনারা দুজন মিলে যে পানি দিয়ে আসেন চোখে, ঠিক আছে? হ্যাঁ পানি খায়ও আসেন, তাহলে ব্রেন ভালো চলবে। সবাই কি বুঝছি? এই টেমপ্লেটটা যে বানাইছি, টেমপ্লেটটা কোথায় আছে আমাকে বলতে হবে না, এজন্য আমরা সেটিংস এর ভিতরে গিয়ে আমরা বলে দিব যে টেমপ্লেট নামে আমরা কি করছি, ফোল্ডার বানাইছি। এখন আপনি টেমপ্লেট নাম দিলে টেমপ্লেট, এখানে যে নাম দিবেন ওই নামটা এখানে দিবেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে টেমপ্লেট লেখা, ঠিক আছে। তাহলে টেমপ্লেটস নামে বেস ডিরেক্টরিতে আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যখন বানাই তখন আমাদের অনেক সময় ভুল হইতে পারে, এজন্য ওইখানে গিয়ে বানাচ্ছি, ঠিক আছে, যেন আমাদের ভুল না হয়। এরপরে টেমপ্লেটের ভিতরে আমরা এইচটিএমএল ফাইল রাখবো, টেমপ্লেট মানেই হচ্ছে এইচটিএমএল ফাইল রাখার জায়গা, ঠিক আছে।
আর যদি সিএসএস রাখতে হয় সেটার জন্য স্ট্যাটিক নামে আরেকটা জিনিস আছে ওইটা, তো ওইটা আমরা পরে দেখব। সবাই কি বুঝছি? তাহলে এইচটিএমএল ফাইল কি আমরা এখন বুঝাইতে পারবো, দেখাইতে পারবো? আচ্ছা, এরপরে আমরা কি করব, views.py এর ভিতরে কাজ করব। তাহলে views.py আমাকে বলতে হবে কি, যেহেতু আমরা এইচটিএমএল ফাইলকে পাঠাবো, এইচটিএমএল ফাইলকে পাঠাতে হলে আমার লাগবে রেন্ডার। রেন্ডার আছে শর্টকাটস এর ভিতরে, এইচটিটিপি এর ভিতরে নাই। কিন্তু শর্টকাটস এর ভিতরে এইচটিটিপি রেসপন্সও আছে, কিন্তু এইচটিটিপি এর ভিতরে রেন্ডার নাই, যার কারণে শর্টকাটসটাকে নিলাম যার ভিতরে এইচটিটিপি রেসপন্স এবং রেন্ডার দুটাই আছে। বুঝতে পারছি? এজন্য এখানে ইম্পোর্ট করতে পারছি। এখন আমরা কখন রেসপন্স এইচটিটিপি রেসপন্স দিব আর কখন রেন্ডার দিব? যখন আমরা এইচটিএমএল ফাইল পাঠাবো তখন আমরা রেন্ডার দিব, এবং সাথে এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা লিখবো ওইটা এখানে লিখতে হবে, তারপর কমা দিয়ে এইচটিএমএল ফাইল। আর এইচটিটিপি রেসপন্সে কি করব, জাস্ট এইচটিটিপি রেসপন্স আমার জানা লেখার সেটা দিব। তাহলে এইচটিটিপি রেসপন্স কি করে, টেক্সট রেসপন্স দেয়, আর রেন্ডার কি করে, এইচটিএমএল ফাইলকে রেন্ডার করে বা রেসপন্স হিসেবে দেয়। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আপনাদের কাজ হচ্ছে এ পর্যন্ত যা করালাম এতটুকু শনিবারের মধ্যে আমাকে কমপ্লিট করে দিতে হবে, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে। ঠিক আছে? এটুকু যদি পারেন তাহলে আমি আপনাদের সবাইকে বলতে পারবো যে আপনাদের সার্টিফিকেট রেডি আছে, খালি জাস্ট পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, views.py টা আমরা বানাচ্ছি, বাট আমরা এটাকে বানাবো না। এখন আমরা এই ফাইলটাকে ডিলিট করে দেব। ঠিক আছে? মানে এটা একটা সিস্টেম দেখালাম, বাট আমাদের স্ট্যান্ডার্ড জিনিস নিয়ে কাজ করতে হবে, রাইট? তাহলে এটাও ডিলিট। ঠিক আছে? তাহলে আমাদের করবোটা কি, আমাদের করতে হবে এইভাবে, আমরা কি করব, বীজ সলিউশনের ভিতরে এই যে আমাদের যে বীজ সলিউশন আছে এটার ভিতরে কোনো কিছু করব না, করব কোথায়, আলাদা অ্যাপে। অ্যাপ বলতে আলাদা আলাদা সার্ভিস, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা সার্ভিস আছে না? যেমন ধরেন বীজ সলিউশনে আসছেন, আপনাদের স্টুডেন্টের সার্ভিস আলাদা, টিচারের সার্ভিস আলাদা, স্টাফের সার্ভিস আলাদা। তাহলে প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা অ্যাপ তৈরি করব, যেন আমাদের সবার ডিপার্টমেন্ট গুলো আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা ট্রানজেকশন হয়, আলাদা আলাদা সবকিছু হিসাব থাকে, তাহলে দিন শেষে মিলাইতে সুবিধা হবে। তাহলে আমার যদি মাল্টিপল অ্যাপ লাগে, আমরা মাল্টিপল অ্যাপ তৈরি করব। তাহলে অ্যাপ বানাই কেমনে? তাহলে অ্যাপ বানাইতে খুবই সহজ, আর কিছু না, সেটা হচ্ছে আমরা এখন তো রান সার্ভারে আছি, সার্ভার থেকে বের হওয়ার কমান্ড হচ্ছে কন্ট্রোল-সি। কন্ট্রোল-সি দিলে আমরা সার্ভার থেকে বের হয়ে যাব, তখন আমরা আবার নতুন করে কমান্ড দিতে পারবো। বুঝতে পারছি? এখন আমরা যেহেতু নতুন করে অ্যাপ বানাবো, এজন্য আমরা করব কি, সেম কথাই লিখবো, পাইথন manage.py স্টার্ট অ্যাপ। স্টার্ট প্রজেক্ট দিছিলাম, এখন লিখবো স্টার্ট অ্যাপ। অ্যাপের পরে আমরা কি সার্ভিস দিতে চাই, কি দিছি বীজ সলিউশনে, স্টুডেন্ট সার্ভিস দেবো ধরেন, তাহলে লিখবো স্টুডেন্ট সার্ভিস, এই নামে আমার একটা অ্যাপ তৈরি করলাম। ঠিক আছে? এন্টার দিলাম। এইখানে দেখবেন স্টুডেন্ট অ্যাপ সার্ভিস নামে আমার কি আর একটা ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারের ভিতরে যায় দেখেন আবার নতুন করে অনেকগুলো ফাইল তৈরি হয়েছে। ফাইলের ভিতরে একই ফাইল না, এখানে কিছু ডিফারেন্ট ফাইল আছে। যেমন এখানে views.py আছে, আগেরটাতে views.py ছিল, দেখেন তো নাই। এখানে asg ফাইল আছে, wsgi ফাইল আছে, নাই। এখানে কিন্তু আছে models.py, test.py, apps.py, admin.py। এখানে ফাইলগুলো আলাদা, এখানকার ফাইল আলাদা। এখানে আছে সেটিংস রিলেটেড এবং ডিপ্লয় রিলেটেড ফাইল, আর এখানে আছে আমাদের কি সার্ভিস রিলেটেড ফাইল। তাহলে আমাদের এখানে views.py বানাইতে হয়েছিল, কিন্তু এখানে views.py বানানোই আছে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা views.py এর ভিতরে যা যা করছিলাম সব এখানে দেখেন, আমার কিন্তু রেন্ডার কথাটা অলরেডি লেখাই আছে, আমার কিন্তু নতুন করে রেন্ডার লেখা লাগে না, লেখা লাগছে। তাহলে আমরা অ্যাপ বানাইলে আমাদেরকে views.py রেডি করে রাখবে, এবং রেন্ডার যেহেতু আমরা করবো এই জন্য রেন্ডার লাইনটাও লেখা আছে। আমাদেরকে এখন কি করতে হবে, কষ্ট করে খালি ডেভ কথাটা লিখবো, সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, রিকোয়েস্ট কথাটা লিখবো, এরপরে এটাকে ক্লোজ করব কোলন দিয়ে, রিটার্ন করব, রেন্ডার করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, রিকোয়েস্ট কথাটা লিখবো, কমা দিব। এখন আমরা ওই ফাইলটা দিয়ে দিব home.html। ওকে ওকে, আচ্ছা। এখন এখানে যদি যাই, আমাদের যে ইউআরএল আছে এইটাই তো, এর মাধ্যমেই তো আমার হিট করবে, রাইট? মানে আমার গেটওয়ে কোনটা, আমার এই রুমের ভিতরে আসতে হলে অবশ্যই এই গেট দিয়ে আসতে হবে, আর বের হইতে হলে গেট দিয়ে যাইতে হবে। তাহলে আমার
এই রেসপন্সের জায়গায় হচ্ছে পাথ, পাথের মাধ্যমে আসবে রেসপন্স আর রিকোয়েস্ট, আর এই মাধ্যমেই রেসপন্সটা যাবে। তাহলে আমার কি এই অ্যাড যে আছে, আচ্ছা সাব তো লিখি না, এই জন্য সাবটাকে আপাতত কমেন্ট করে রাখি, ঠিক আছে। তো ওখানে সাম লিখছি না, কন্ট্রোল স্ল্যাশ, ওই যে শিফটের বাম পাশে কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আপাতত অ্যাড লিখছি না, এখানেও তাহলে অ্যাড লিখে দিই, এখানে সাম লিখছি, এখানে অ্যাড লিখি, অ্যাড। তা আপনাদের মনে হইতে পারে যে এখানে সাম লিখছি এর জন্য, এখনো কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমার এই জিনিসটা এখন কোথায় আছে, ভিউজটা সার্ভিস, স্টুডেন্ট সার্ভিসের ভিতরে আছে। আমি তাকে লোকেশন কোথায় দিছি, বিট সলিউশনের ভিতরে ভিউজ। তাহলে আমি কি করব, স্টুডেন্ট সার্ভিসটাকে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। বিট সলিউশনের জায়গায় কি দিব, স্টুডেন্ট সার্ভিস। দেখেন এখন অ্যাড পেয়ে গেছে না, আর সাব নামে কিছু নাই, এজন্য এটা কেটে রাখলাম। এখন যদি এ দিয়ে সার্চ দেই তাহলে কিন্তু সেম জিনিসটাই পাবো। আচ্ছা রান সার্ভার আছে নাই, সার্ভারটাকে রান করে দেই। সার্ভার রান না থাকলে তো আমাকে আউটপুট দিবে না, রাইট? তাহলে আমি এখন আই যে হিট করতেছি এতে, আমাকে ওই আউটপুটটাই দিচ্ছে। এখন আমরা কি করব, এইচটিএমএল এ কোনো কিছু চেঞ্জ করব ধরেন, ঠিক আছে। এত কিছু দিলাম না, আমরা বলবো h1 ট্যাগের ভিতরে দিস ইজ এইচটিএমএল টেমপ্লেট, ঠিক আছে। এখন যদি আমরা এখানে যাই, দেখেন তো দিস ইজ এইচটিএমএল টেমপ্লেট আসছে না। তাহলে এইচটিএমএল এ এখন আমি যা দিব এখানে তাই আসবে। ক্লিয়ার? এই পর্যন্ত যদি আপনারা পারেন তাহলে আমরা নেক্সট এর লজিক্যাল কাজগুলো ধীরে ধীরে যাব। স্ট্যান্ডার্ড কাজ তাহলে কি হলো, এটা এখনো স্ট্যান্ডার্ড হয় না, আর একটু স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে এই ইউআরএলস, আর এখানে কিন্তু ইউআরএলস নাই, তার মানে এটা ডাইরেক্ট এটার সাথে কানেক্ট করতেছি, রাইট? কিন্তু আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা সার্ভিস বা অ্যাপের জন্য আলাদা আলাদা ইউআরএল রাখা। এই আলাদা ইউআরএল কি করবে, এটার ভিতরে ধরেন আরেকটা ইউআরএল বানাই, urls.py। এটার ভিতরে আমরা কি করব, এই ইউআরএলস এ যা আছে নিয়ে আসি আপাতত। এর মধ্যে আমার অ্যাডমিনটার দরকার নেই, এই লাইনটা বাদ, ঠিক আছে। এখন দেখেন এই স্টুডেন্ট সার্ভিসের ভিতরে আমরা কি করলাম, urls.py টাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা তাকে বলবো স্টুডেন্ট ভিউজ, ওকে সব ঠিক আছে। আর এইখান থেকে আমরা তাকে কি করব, বাদ দিয়ে দিব। এখন যদি আমি এখানে রিলোড দেই, পাবো? কেন পাচ্ছি না? কারণ এই ইউআরএল এর ভিতরে আমি কি করছি, ভিউজ এর সাথে কানেক্ট করছি, কিন্তু এই যে ইউআরএলটা অ্যাপ লেভেলে যে ইউআরএল, এই ইউআরএল প্রজেক্ট লেভেলে ইউআরএল এর সাথে কানেক্ট নাই। কিন্তু আমার যত কাজ হচ্ছে প্রজেক্ট ইউআরএল এর মাধ্যমে হচ্ছে। তাহলে এই ইউআরএল এর সাথে এই ইউআরএল এর একটা ম্যাপিং বানাই দেব। সেটা কিভাবে, জাস্ট এখানে পাথের পাশে একটা কথা লিখবো, ইনক্লুড। এই যে এখানে ইনক্লুড কথাটা আসলো, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ইনক্লুড। এই ইনক্লুডটা লিখবো কোথায়, এই পাথের ভিতরে, ঠিক আছে। এইখানে দিব একটা, আর এটাকে ফাঁকা রেখে দিব। কি লিখবো, ফাঁকা করে দিব, কিছু লিখবো না, দরকার নাই। ফাঁকা মানে হচ্ছে মেইন ইউআরএল, ঠিক আছে। আর এইখানে কি দিব, লিখবো ইনক্লুড, ইনক্লুড ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনে বলবো যে আমরা এটা কার সাথে ইনক্লুড করতে চাই, এই ইউআরএল এর সাথে, রাইট? তাহলে এই ইউআরএলটা কার কোথায় আছে, স্টুডেন্ট সার্ভিসে। তাহলে লিখতে হবে স্টুডেন্ট সার্ভিস ডট, কি লিখবো, ইউআরএলস। কারণ এই স্টুডেন্ট সার্ভিসের ভিতরে যে ইউআরএল আছে ওটার সাথে আমি ইনক্লুড করতেছি কোনটা, প্রজেক্ট লেভেলের ইউআরএল এর সাথে। তাহলে ম্যাপিং হয়ে গেল। এখন আমরা যদি রিলোড দেই তাহলে আশা করি পাওয়ার কথা। সার্ভার রান চলে আসছে না? তাহলে আমরা আলটিমেটলি কি করলাম, একটু সামারাইজ করি, ঠিক আছে। সবার প্রথমে দেখলাম যে এই ইউআরএলস এর ভিতরেই কিভাবে ফাংশন দিয়ে কাজ করা যায়।
এরপরে কি করলাম, এটার ভিতরে ভিউজ নামে আলাদা একটা ফাইল বানায় ওই ফাইলের মাধ্যমে কিভাবে করা যায় সেটাও দেখলাম। আবার দেখলাম নতুন একটা অ্যাপ কিভাবে বানানো যায়, ওই অ্যাপের ভিতরে আবার ভিউজ অটোমেটিক্যালি আসে, ওই ভিউজ থেকে ডাইরেক্ট আমরা কি করতে পারি, ইউআরএলস এর সাথে কানেক্ট করতে পারি, বাট এটা স্ট্যান্ডার্ড না। কি করব, আমার এই ভিউজের যত ইউআরএল আছে সব ইউআরএল ওই অ্যাপের ভিতরে যে ইউআরএল আছে ওটার সাথেই রাখবো, ওই ইউআরএলটাকে এই ইউআরএল এর সাথে কানেক্ট করে দিব। তাহলে এরকম মাল্টিপল অ্যাপ থাকবে, প্রত্যেকটা অ্যাপের ইউআরএল আলাদা আলাদা থাকবে। এটা করলে সুবিধা কি, এটা করলে সুবিধা হচ্ছে এই অ্যাপটাকে আপনি কপি করে আরেকটা প্রজেক্টের অ্যাপের ভিতরে ভরে দিতে পারেন, তাহলে আপনার কি কোনো কাজ করা লাগলো না, জাস্ট খালি অ্যাড করে দিলেন। বুঝতে পারছি? তাহলে একটা উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে লগ ইন আর সাইন আপ লাগে কিনা? লাগে তো। তাহলে আপনি জীবনে একবার বানাবেন, আপনার পৃথিবীতে যত প্রজেক্ট আসবে আপনার লাইফে সব প্রজেক্টকে জাস্ট খালি ওই অ্যাপটাকে কপি করে ওখানে বসায় দিবেন, আর এই ইউআরএল আছে না, এই ইউআরএল এর সাথে এইখানে খালি একটা লাইন অ্যাড করে দিবেন, তাহলে পুরো প্রজেক্টটা আপনার ওটার সাথে অ্যাড হয়ে গেল। এইটাকে বলা হয় মাইক্রো সার্ভিস। কি বলা হয়? মাইক্রো সার্ভিস। তাহলে মাইক্রো সার্ভিস যদি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার কি অনেক বেশি কোড লেখা লাগে না, কোডটাকে জাস্ট কপি করে যায় ওখানে বসায় দিলেন, একবার বানাইলেন, আজীবন ইউজ করলেন। হয়তো টুকটাক কিছু চেঞ্জ করলেন, বাট আপনার কিন্তু অন এভারেজে একটা টাইম কিন্তু বেঁচে গেল। সবাই কি বুঝছি? তাহলে এতটুকু একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাই দিলাম, কিন্তু এতটুকু যদি আপনারা মোটামুটি মানে এখানে কিন্তু দেখেন বুঝার মতো যা আছে আমি কিন্তু বুঝাই দিছি, খালি কোডের মধ্যে যে কয়েকটা জিনিস আপনার মুখস্থ করা লাগতেছে এই কয়েকটা জিনিস আমরা ধীরে ধীরে বুঝে যাব। তো আপনারা যদি মুখস্থ করে হলেও যদি এ পর্যন্ত করতে পারেন তাহলে কি করতে পারবেন, সামনে আগাইতে সুবিধা হবে। ঠিক আছে? এরপরে খালি আমরা কি করব, এই ভিউজ ডট পাইতে কিভাবে কাজ করে এতটুকু দেখব, মডেলস ডট পাইতে কিভাবে কাজ করে সেটা দেখব, আর অ্যাডমিন ডট পাইতে কি করে, তাহলে আমাদের কাজ শেষ। এরকম আরেকটা অ্যাপ বানাবো অথেন্টিকেশনের জন্য, আরেকটা অ্যাপ বানাবো হচ্ছে আরেকটা সার্ভিসের জন্য, এভাবে অ্যাপ বানায় বানায় কাজ করব। এই তো প্রজেক্ট, আর কিছু না। বুঝতে পারছি? তা আশা করা যায় খুব একটা কঠিন হবে না, আপনারা ধীরে ধীরে করে ফেলবেন। ঠিক আছে? তাহলে আমরা এতটুকু